আমরা এখন আজিজুল ভাইয়ের সাথে চরের গ্রাম ঘুরতেছি। এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতর আমরা ভাই এখন নাকি আমরা ইন্ডিয়ার ভিতরে। ফেসবুকে দেখতে চলে এসছে আজিজুল ভাইয়ের বাড়িতে বেড়ে আসি থানা তারকা তাও চলে এসছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পদ্মা নদীর পাড়ে ভারত সীমান্তে প্রত্যন্ত চরের মানুষের সংগ্রামী জীবনযাপন। এক পাশে ভারতের কাঁটাতার, অন্য পাশে উত্তাল পদ্মা নদী, আর ঠিক মাঝখানে যুগের পর যুগ বসবাস করে আসছে এখানকার নারী ও পুরুষেরা। সত্যি বলতে একই আকাশের নিচে থেকে, একই মাটির উপরে থেকে আমাদের পরিচয় আলাদা, আমাদের মানচিত্র আলাদা। এই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের শেষ চর, গ্রাম ও গ্রামীণ জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা এখন আছি ভারত বাংলাদেশের শেষ সীমানা চরে এবং আমার সাথে আছে সেই পরিচিত মুখ আজিজুল ভাই, যে সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে দেখছেন সেই ভাই। এবং আজকে আজিজুল ভাইয়ের সাথে যাব চরে, তাদের জীবনযাপন তুলে ধরবো, যে তারা কিভাবে থাকে। আমরা চরখানপুর থেকে আজিজুল ভাইয়ের সাথে রওনা হই বাংলাদেশের শেষ চর মাঝারদিয়া। তবে মজার বিষয় হলো আমাদেরকে একদম ভারতের উপর দিয়ে যেতে হবে মাঝারদিয়া চরে। গুগল ম্যাপে ভারত বাংলাদেশের সীমান্ত দেখে বেশ অবাক হই, কারণ আমাদের শেষ গ্রামটি একদম লম্বা হয়ে ভারতে ঢুকে গেছে, অনেকটা ত্রিভুজ আকৃতির মতো। আবার কাঁটাতারের ওপাশের চরের নামও পশ্চিম মাঝারদিয়া। দেশ ভাগের আগে এই অঞ্চলের মানুষেরা একই সাথে বসবাস করত, কিন্তু নিয়তির পরিহাসে আজকে আলাদা। যাই হোক, যার পথে বিশাল বড় ফাঁকা মাঠ পার হতে হয়, যাকে বলা হয় মিডিল চর। তবে আমার কাছে মনে হচ্ছিল এ যেন ইউরোপের কোনো এক গ্রাম। এত সবুজ সুন্দর প্রকৃতি, মাঠে প্রান্তরে গরু মহিষ চড়ছে। কি অপরূপ চিত্র আমাদের এই বাংলাদেশের। এখন আমরা হচ্ছে আজিজুল ভাইকে নিয়েই এরকম ঘুরতেছি। এই দেখেন ভাই রে ভাই, আজিজুল ভাই কেমন লাগতেছে? হ্যাঁ, চোখে চশমা দিয়ে। তো এই অঞ্চলের মানুষ কিন্তু এইভাবেই সাঁকু পার হয়। তো এখন আমরা কোথায় যাচ্ছি? চর নাহারদিয়ার ভাই। চর নাহারদিয়ার ভাই, হ্যাঁ বাহ, নামটা কিন্তু অনেক বড়। তবে এই মানুষগুলোর জীবনযাপন হচ্ছে চর কেন্দ্রিক। এখানে গরু মহিষ হাঁস মুরগি থেকে শুরু করে ধান উৎপাদন, কৃষি এর উপরে নির্ভরশীল। এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতর আমরা ভাই এখন নাকি আমরা ইন্ডিয়ার ভিতরে। হ্যাঁ এটা ইন্ডিয়া ইন্ডিয়া ভাই। ভাই ইন্টারেস্টিং যে এই যে দেখেন, আমরা যে বাংলাদেশের গ্রামে যাচ্ছি, বাংলাদেশ থেকেই প্রথমে ইন্ডিয়ায় প্রবেশ করতে হবে, এরপর ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশের চর, একদম শেষ চর। তো এখানে যখন মানুষ আসে বাংলাদেশে কিছু বলে না বিএসএফরা? না, এবার আসে না। মানে এটা চর, ইন্ডিয়ান দে চর। ওই যে ওই পাশে হচ্ছে ক্যাম্প, হ্যাঁ সবুজ একটা ঘর দেখা যায়। হ্যাঁ, ওটা তো বিএসএফ এর ক্যাম্প। বাহ, আমার আজিজুল ভাইকে কিন্তু সারা বিশ্বের মানুষ চেনে, এমনকি এই অঞ্চলের সব বিএসএফরাও আজিজুল ভাইয়ের ভিডিও দেখে। তো সেই মানুষটার সাথেই আজকে আমি আছি এবং আজকে আমাকে গাইড করতেছে, ঘোরাচ্ছে। তবে এই জীবন কেমন লাগে? খুব ভালো লাগে ভাই, খুব। বাহ, আর পুরো চরটা দেখেন এরকম। এখানেও একসময় বাড়ি হইতে পারে, তাই না? ছিল যে ছিল। হ্যাঁ, এরপরে পুরাটাই গ্রাম ছিল, পুরাটাই গ্রাম ছিল। আচ্ছা, এখানে আপনার দুইতলা বিল্ডিং ছিল শুধু এখানে বাইকের ঠিক এখানে হচ্ছে দুইতলা বাড়ি ছিল, সব নদীর সাথে বিলীন হয়ে গেছে নদী ভাঙনে। আল্লাহ, ভাই রে ভাই, এখানকার দেশি তিল ভাই, এটা দেশি দেশি একদম ইন্ডিয়ার সীমান্তে। না, ইন্ডিয়া। এই যে ওই যে ঢোলকুমো ছাড় থেকে ওইটা ইন্ডিয়া। ইন্ডিয়া, হ্যাঁ, ওখানে আমরা তো এখন ইন্ডিয়ার উপর দিয়ে আসলাম। ইন্ডিয়ার ভিতরে দিয়ে আনো, ওখান থেকে আপনার ওই যে ওই সুদাকের বর্ডার বাইরে যাবে। হ্যাঁ, এটা দিয়ে বর্ডার। হ্যাঁ, আর দেখেন যে কি বিশাল বড় এই তিলের জমিটা, এবং তিলগুলো কি সুন্দর হয়েছে। এখানে সবথেকে বেশি চাষ কি হয়? বেশি চাষ আপনার ওই সবটাই হয়, মানে এখন করার পরে নির্ভর। হ্যাঁ, সব রকমের ফসল হবে এই আমাদের চরের মধ্যে, কিন্তু মানে করাটাই মানে টাফ ব্যাপার। আচ্ছা, পানির ব্যবস্থা কেমন? পানির ব্যবস্থা নদী থেকে, তাই না? জি, মানে বোরিং আছে সব। তো আমি একটু দেখাই যে তিলগুলো যে কত সুন্দর ফলন হয়েছে দেখেন। এবং ছোটবেলায় আমার দাদি প্রচুর তিল লাগাইতো,
তো এখন আর আমাদের ওই অঞ্চলে তিল দেখা যায় না, কিন্তু এই চরে এসে আমি তিল দেখে অবাক হইলাম। এবং তিল থেকে কি হয়, তেল হয় না? তেল হয়, তেল খাজা হয়। খাজা হয়, তিলের খাজা, মনে পড়ছে, তিলের খাজা কুষ্টিয়ার বিখ্যাত এই তিলে থেকে। তো সেই তিল আমরা দেখলাম, দারুণ একটা ব্যাপার চরে। আর চরের মানুষ ভাই কঠোর পরিশ্রমীও। এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা, ওরা হচ্ছে এরকম গাড়ি নিয়ে ভাড়া মারে। পার ডে কত টাকা ইনকাম হয়? হয় 3000 করে। 3000? এটা বড় লোক। ভাই দেখেন আমরা যেসব জায়গায় থাকি পার ডে ইনকাম কত, 500-600, আর ওই চরে থেকে 3000 টাকা ইনকাম। চরে থেকে 3000। মানে এত পরিশ্রম করে সকাল থেকে। যাক, এ স্বপ্ন কি আছে বড় হয়ে? স্বপ্ন ভালোই, ভালো। বাড়ি ঘর দিব, বউ বাচ্চা হবে সুন্দর। হবে। এখনই ছেলের বাপ। হ্যাঁ, বিয়ে করে ফেলছে? হ্যাঁ। এই, বয়স কত? বয়স কত হবে? 21। 21 বছরে 2 ছেলের বাপ। হ্যাঁ। বাহ, আল্লাহ বরকত দিছে। ঠিক এরকম মেঠো পথ দিয়ে যাচ্ছি বাংলাদেশের শেষ গ্রামে এবং শেষ চর, যেখান থেকে ভারত মানে সীমান্ত দেখা যায়, ভারতের মানুষ দেখা যায়। ভিউ যে সুইজারল্যান্ডে যেমন গরু চরে তেমনি, ও এখানে আবার ভেড়া। বাহ, কি সুন্দর সাকিব ভাই, আমি মুগ্ধ ভাই। ওহ। এখানে একটু নামলাম, আমি জাস্ট গরু দেখে অবাক। এই যে গরুগুলো দেখেন, যে পুরো সবুজের তৃণভূমি, আর এখানে গরুগুলো চড়তেছে। এবং আমাদের বাংলাদেশের মানে এই অঞ্চলের মানুষ এত পরিশ্রম করে যে এখানের গরু মহিষের যে অর্থনৈতিকভাবে অবদান রাখে। আপনি যখন এই চরে আসবেন দেখবেন হাজার হাজার গরু মহিষ। তো এখানে আমাদের চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরু কয়টা আছে আপনার? গরু আমার এখানে নাই, আমার বাড়িতে। কত আছে? কত? আমার একটা গরু। একটা? এই যে আমাদের আরো মামা, মামা আপনার কয়টা আছে? 25টা মতো। 25টা? আপনি তো বড় লোক। ভাই এখানে দেখেন 25টা গরু আছে তার, এবং সে কঠোর পরিশ্রম করে। এই যে সব গরুগুলো কিন্তু চড়তেছে এবং এখন কিন্তু চড়াই করতেছে। যে চারিপাশেই মাঠ, কোনো বাড়িঘর নাই, এই পাশে হচ্ছে সব বাড়িঘর। সেই সাথে এখানে ছাগল, ভেড়া, মহিষ এবং গরু। তবে এইখানে বেশিরভাগ গরু। বিশেষ করে এখানে ওইরকম ঘাস কাটার প্রয়োজন হয় না, কারণ যে পলি মাটি, এখানে কিন্তু যে ঘাসগুলো হয় এগুলোই হচ্ছে গরু খায়। দেখেন কি সুন্দর খাচ্ছে সব। এগুলো কি সব গাবতলী হাটে যায় কুরবানির ঈদে বা অন্য সময়? সিটি হাটে? রাজশাহী? রাজশাহীতে এগুলো আবার বিক্রি হয়? তার মানে সারাদিন পরিশ্রম করেন আর পানির বোতল সাথে করে নিয়ে ঘুরতেছেন। পানি কি ভালো? একটু দেন খাই। বাহ, অনেক কষ্ট না? কষ্ট তো কষ্ট না করলে তো হবে না। এটা খুলে দেন আমার হাতে। কেন? তাই না? তো আমি একটু পানি খাই। আপনাদের পানি ভারী। সুন্দর তো এটা। এই পানি এরকম কেন? এই পানি আপনার ধরেন চরের পানি, তো আপনার চরের পানি আপনার ধরেন এগুলো পাতলা পানি ভালো। মানে এই পানিটা ভালো, আর আমাদের পানি ভারী ভারী মোটা। মোটা। বাহ। হ্যাঁ, তার পানিটা গরম হয়ে গেল রোদে। ও মানে ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগতো। ঠান্ডা হলে আপনার ধরেন জান ভরে তো পানি খায়। আচ্ছা, উনি বলতেছে এই পানিটা হচ্ছে পাতলা, এটা যদি ঠান্ডা খাই তাহলে জান ভরে যাইতো। মানে এখানকার ভাষা আঞ্চলিক। তো চরের পানিগুলোও কিন্তু একদম বিশুদ্ধ, কোনো আয়রন নাই না? না না না। এবং গরুগুলো চড়তেছে। এমন দৃশ্য আপনি বাংলাদেশের গ্রামীণ জীবনযাপন বা এই দৃশ্য দেখতে হলে এই চরে বা বিভিন্ন হাওর বাওরে যাইতে হবে। কি সুন্দরভাবে চড়তেছে। থাকেন তাহলে, হ্যাঁ? আপনারা আমাদের অনেক গর্ব, কারণ এই যে পরিশ্রম করেন। থাকে না? এগুলা যে মাঠের রাখাল পাখাল লাগিয়ে মানে মেলা মানুষ একটু বেড়াইতে, তারা পানি টানি খাবে, এই কারণে নিম্বার সব লাগিয়ে সব। আর যে ঘরগুলো, এগুলা মানে উপরকার আবহাওয়ার মানে বাতারা যদি খারাপ হয়, ওখানে যে একটু মাথাটা লুকিয়ে নিল, আচ্ছা মানে এখানকার জীবনটা বাঁচলো আর কি, এই কারণে। আর এখানে হচ্ছে সব টিউবওয়েল দেখলাম, এই দারুণ বিষয়টা ভালো লাগছে। হ্যাঁ, যে মানে সব রাখাল ফাখাল যে গরু বারস হচ্ছে, পানি টানি এখানে খাইলো, খাই আবার এক জায়গায় চলে গেলো, আবার কিসে লাগলো, আবার এক জায়গায় পানি খাইলো। বাহ, আপনার গরু নাই? না ভাই, আমার ওই ছেলে পিলে নাই, গরু ছেলে যাত তার গরু তার। গরু তার না? হ্যাঁ। একটা বাড়িতে চরে
আর এখানেই কিন্তু আমাদের এই চরে সব গরু মহিষগুলো চড়াই করে। ওরা কেমনে দেখতেছে। চাষা এখান চলে আসছে না, আরেকবার দেখলাম না। বাহ, আমরা হচ্ছে এই বাড়িটাই দেখছিলাম দূর থেকে, যে একটাই বাড়ি এই সবুজের ভিতরে, এই চরের ভিতরে, মানে এখান থেকে আরও বাড়িগুলো 5 কিলোমিটার দূরে। তো এখানে আমার খালা গাছে ছায় বসে আছে, ওনাদের হচ্ছে বিচুলি। তো আমি জাস্ট একটু বাসাটা দেখাই, এখানে গরুগুলো থাকে। বাহ, কি চমৎকার বাড়িতে তারা বসবাস করে। এখানে হচ্ছে ধান শুকানো হচ্ছে দেখেন, আর আমার খালা হচ্ছে এখন রান্না করতেছে। কি সুন্দর এই মাটির ঘর, এখানেই বসবাস করে। তো ভাবেন যে এই মানুষগুলোর জীবন, উনি কিন্তু একাই আছে, আর ওনার স্বামী হয়তো গরু চড়াই করতে গেছে। আর এটা হচ্ছে 28 ধান। খালা, খালা আসসালামু আলাইকুম, ভালো আছেন? একা একা থাকতে ভালো লাগে? কি করবো এখন না থাকে? আর ভাই বোন নেই? সবাই পারে। সবাই ওই পারে, মানে নদীর ওই পারে। হ্যাঁ? আচ্ছা এটা বাড়ি নাই, আছে। ওটাই তো বলছি। তো এইখানে উনি একা একা থাকে, অনেক শান্তি না, কোনো হইচই নাই, না, একদম একা একা। বলে শান্তি নেই। কে কে থাকেন এখানে, কয়জন? আর দুজন থাকি। বাহ, এখানে একটা গাছ আছে, শিশু গাছ বলি আমরা। ওনারা হচ্ছে এখানে একটু চাষাবাদ করে। এটা হচ্ছে বাড়ি, খুবই চমৎকার ভাই। তো এটাই মানুষের কত রকমের জীবনযাপন, আপনি যখন ভ্রমণ করবেন তখন এটা দেখবেন। এইখানে হচ্ছে একটা টিউবওয়েলও আছে, সেই সাথে একটা মাচান, কলা গাছ। দারুণ ব্যাপার, আমার অনেক ভালো লাগতেছে। এই টিউবওয়েলের পানি কিন্তু ওরা ব্যবহার করে। তো পুরো চরটায় কিন্তু কোনো বাড়ি নাই, ওইখানে একটা বাড়ি আছে। তো এই জায়গায় হচ্ছে গরু মহিষগুলো চড়াই করে, এত সুন্দর লাগে, মনে হবে যে সুইজারল্যান্ড, যে হয় না সুইজারল্যান্ডের কিছু গ্রামগঞ্জ, একদম গ্রিন ভিউ, রাস্তাঘাটগুলো পরিষ্কার, দু একটা বাড়ি ঘর। তো ঠিক ওই রকমই লাগতেছিল, আমরা ড্রোন ফুটেজে দেখলাম এত সুন্দর। এরপরে এখানে একটা বাড়ি, কৌতূহলটা হইলো যে আমরা ওইখানে যাই। আমরা এখন এই নদীটাই পার হব সাঁকুর মাধ্যমে। কাকু আসসালামু আলাইকুম, এগুলো কি দুধ নাকি? কি সুন্দর টাটকা দুধ, একবার দেখেন, আমি যদি একটু দেখাই জাস্ট। এগুলো কি আপনাদেরই গরু থেকে হয়? না, আমরা দিয়ে এসেছি। ও আপনারা কেনেন? দেখেন যে বিচুলি দেওয়া হয়েছে, মানে টাটকা রাখার জন্য। দেখ, সাইকেল নিয়ে এখন চলে যাবেন রাজশাহী, যান ভালোভাবে যান। তো দুধগুলো কিন্তু এই চরে থেকেই যায়। মূলত এই চরে এত গরু যে এখান থেকে দুধগুলো দয়, এরপরে শহরে যাই বিক্রি করে। বাইরে ভাই কি ধুলা সামনে। ওরা কিন্তু ইচ্ছা করে ধুলা খাওয়ালো। ফাইনালি চর মাথার দিয়ার প্রবেশ করতেছি, যেটা একদম শেষ গ্রাম। এটাই হচ্ছে প্রবেশ পথ। সব বাড়ি ঘরগুলো টিনের, কিন্তু এখানে কিছু ইটের বাড়ি ঘরও আছে। মানে এই চরটা অনেক বড়, তাই না? হ্যাঁ, এটাই সব দিকে মানে পুরো মানে আমাদের গ্রামের থেকে এই গ্রাম আর আমাদের গ্রামে একসাথে থাকে, কিন্তু আমাদেরটা ভাঙন ভেঙে গেছে। হ্যাঁ, একটা মানে আপনাদেরটা ছোট হয়ে গেছে, চরখানপুর। জি, এদের থেকে আমাদের বড় ছিল। আচ্ছা, তো এই যে বাড়ি ঘরগুলো এরকম। বাহ, এখানে চা বিক্রি করে। সামনে যাও। ও, এটা বাজার? এখানে বাজার হালকা মোড় আছে। আচ্ছা, এখানে হচ্ছে ছোটখাটো একটা বাজার। জিনিস দেখেন, এই প্রত্যন্ত গ্রামে, মানে আমরা আছি বাংলাদেশের একদম শেষ গ্রাম, চর, যেখানকার যোগাযোগ ব্যবস্থা মানে অনেক কঠিন একটা ব্যাপার, সেইখানে পর্যন্ত বিকাশ চলে আসছে এই যে। এবং আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই, তো এখানে খুঁজতে খুঁজতে দেখছি যে এখানে বিকাশ আছে। যাক, ভালো লাগলো। আমরা হচ্ছে এখন ক্যাশ আউট করব। তো এখানে কি ব্যাংকিং, এটিএম বুথ এগুলো আছে? আচ্ছা, এটিএম বুথ নাই, তার মানে আপনাকে এই অনলাইন প্ল্যাটফর্মেই সব কিছু করতে হবে। 5000 দিলাম। হ্যাঁ, এবং আমার ভিডিও দেখা হয়? হ্যাঁ, বাহ, যাক। এই আপনার এই যে আসলে গ্রামাঞ্চলের হ্যাঁ, দেখেন 5000 টাকা গেছে। তো আমার কাকু ভালো আছেন? কাকুর বয়স কত? হবে 60-65 হবে। মনে হচ্ছে না দেখে ভাই। তারপরেও বয়স, বাট পরিশ্রম করেন না? আসলে কৃষি কাজের উপর সবাই কৃষির উপরে নির্ভরশীল। আমরা হচ্ছে একটা বাসায় উঠতেছি।
ওনারা হচ্ছে এরকমভাবে পোয়াল করে যাতে বৃষ্টিতে ভেজে না, এবং এখান থেকেই পোয়াল নিয়ে গরুকে খাওয়ায়। তবে আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে কুটি, একটা বাড়িতে 3টা কুটি ভাই, এইখানে একটা, এইখানে 2টা, এই 1টা 2টা 3টা 4টে, আচ্ছা এই পাশেও একটা আছে, 4টা, ওইদিকে আরো 5টা। বাহ, মানে এগুলো ভাই একটা কাজ হয় এই কুটিটা দেখে আমি এই জন্যই অবাক হচ্ছি, কারণ অনেক ছোটবেলায় আমার দাদির ছিল, তো আমরা এই কুটি থেকে ধান চুরি করে আইসক্রিম খাইতাম। তো এই কুটিগুলো দেখে আমার সেই শৈশবের কথা মনে পড়তেছে, যদিও আমাদের অঞ্চলে আর এগুলো নাই। আর কেউ সেই গোলা ভরা ধান তোলে না, কেউ কুটিতে ধান রাখে না, গম রাখে না, কিন্তু এই চরে দেখে আমি জাস্ট অবাক। তো এখানে এখন এই যে রান্না বান্নার জন্য এগুলো সবজিগুলো কাটা হয়েছে, এগুলোতে সব ধান আছে কাকিমা? 2টাতে আছে, আর এটাতে আছে। আর এই যে এই কুটিটা দেখুন কত সুন্দর, এবং এই গুটিটা মানে সব গুটির থেকে এই গুটিটা মানে পারফেক্ট পারফেক্ট না, একেবারে সুন্দর করে বানাইছে। আপনার বাসা আছে? আমার বাসায় নাই ভাই। আমাদের ওখানে তো এখন বস্তায় করে রাখে। আমার বাসায় আছে কুটি একটা, সেটাতে মুরগি রাখি। মুরগি? দেখ বাড়ি ঘরগুলো এরকম টিনের, কিন্তু মানুষগুলো অনেক পরিশ্রমী। এই চরে একটা জিনিস দেখলাম যে কোনো জায়গায় কারেন্ট নাই, মানে ইলেকট্রিক খুঁটি নাই বা কারেন্টের তার নাই। তো ঠিক এইখানে হচ্ছে আপনার একটা এরকম টাওয়ার আছে, আর এটা সোলার প্যানেল, মানে হচ্ছে আপনার যেই বিদ্যুতের মাধ্যমে এটা মানে উৎপাদন করা হয়। এরপরে এই টাওয়ার থেকে কিন্তু নেটওয়ার্ক এবং জেনারেটরও আছে। আমাদের ওই অঞ্চলে কি হয় যে কারেন্টে হয়, বাট এইখানে দেখেন সব বাড়িতে সোলারের মাধ্যমে ওরা মানে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে। আপনার রবিতে নেটওয়ার্ক পাবেন। ভাই এটা কি আম? ও ফজলি, দেখেন কি সুন্দর আম, কাঁচা আম খাবো? বাহ, ফজলি তো কাঁচা আমই ভালো না? না খান আপনার লিভার। আপনিও এটা নেন? না আমি খাবো না। আচ্ছা এখানে আরো একটা দেখি, এটা এটা বাবা আঠা বের হয়েছে দেখি। এই যে দেখুন কি বিশাল বড় বড় আম। রাজশাহীতে আমের কারণে বিখ্যাত এবং রাজধানী বলা হয়, যে কত ধরছে, এবং এখানকার মাটির একটা বিশেষত্ব আছে কিন্তু। আর এখানে কি করা হবে এটা? হ্যাঁ, ও ধান মারার জন্য এইরকম মেশিন সবার বাসায় বাসায় দেয় না? বাহ, দারুণ সিস্টেম কিন্তু। আমরা সাধারণত ওই পাশে কি করি, আমাদের অঞ্চলগুলোতে হচ্ছে এরকম মিল থাকে, তো সব বস্তা নিয়ে যাই, বাট এইখানে দেখেন গাড়ি সিস্টেম করছে। অটো মিলের মাধ্যমে কিভাবে ধান ভাঙানো হচ্ছে, বাহ কি সুন্দর চাউল। এবং আমি দেখাই একটু, এই যে এটা হচ্ছে 28 ধানের চাউল, এবং এই অঞ্চলের মানুষের কাছে অনেক পপুলার। এক পাশে গুঁড়া বের হচ্ছে, এক পাশে চাউল। আর বেসিক্যালি কি হয়েছে, এখানে তো কোনো কারেন্টের ব্যবস্থা নাই, সব হচ্ছে সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে, লাইট, ফ্যান বা চার্জার যাই বলেন না কেন। তো এই কারণে এখানে ওরকম মিলও নাই, তো ওরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এরকম ধান ভাঙে। বাংলাদেশের সীমান্তবর্তী এই বিস্তীর্ণ চর যেন এক অনন্য পৃথিবী। পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী, আর তার বুক জুড়ে জেগে ওঠা বিশাল বালুচরে হাজার হাজার গরু ও মহিষ চড়ছে। একদিকে ভারত সীমান্ত, অন্যদিকে পদ্মা নদী। যোগাযোগ ব্যবস্থায় অনেক পিছিয়ে এই চরের মানুষেরা। একসময় ভারত বাংলাদেশ একই ভূখণ্ডের অংশ ছিল। মানুষের ভাষা, সংস্কৃতি, আত্মীয়তা সবকিছু ছিল একই সূত্রে গাঁথা। কিন্তু দেশভাগের পর কাঁটাতারের বেড়া আলাদা করে দেয় দুটি দেশকে, যার কারণে মানুষের পরিচয়ও বদলে গেছে মানচিত্র, রাষ্ট্র আর সীমান্তের সংজ্ঞা। প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করেই এখানকার মানুষের জীবন। তবে এই চরের উর্বর জমিতে ধান, পাট, ভুট্টা, গম, চীনাবাদাম, এমনকি তিল সহ নানা ধরনের ফসলের চাষ হয়। কৃষি এখানকার মানুষের জীবিকার প্রধান ভরসা। পাশাপাশি গরু ও মহিষ পালনও তাদের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। সবথেকে বড় ব্যাপার হলো চরের মানুষের মধ্যে রয়েছে একতা, মিলনবন্ধন। একে অপরকে সাহায্য করে, বিপদে এগিয়ে আসে। এখানকার মানুষের মধ্যে লোভ, চাহিদা এগুলো খুবই কম কাজ করে। এছাড়া সংসারী জীবনে স্বামী স্ত্রীদের মধ্যে রয়েছে একে অপরের প্রতি সম্মান। তাই এসব অঞ্চলে বিচ্ছেদ খুবই কম হয়। এখানে নারীরাও কঠোর পরিশ্রমী।
সংসারের পাশাপাশি কৃষি জমি গরু মহিষ পালনে বেশ ভূমিকা রাখে। তো এইখান থেকে কিন্তু আবার পাকা রাস্তা। একটু বা এখানে কি মসজিদ? মসজিদটা কিন্তু 2 তলা। এখান থেকে ভারত সীমান্ত দেখা যায়। হ্যাঁ, ভার সীমান্ত গেলে পরে বর্ডার যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে স্কুল? হ্যাঁ, চর মাহাদিয়ারের স্কুল। এটা হচ্ছে চর নবীনগর স্কুল। হ্যাঁ, তো ঠিক এই দিক দিয়েই যাচ্ছি ভারত সীমান্তে। তো এইখান থেকে কিন্তু ভারত দেখা যায়। আর এখানে যদি আপনি আসেন ভারতের সিমেও নেটওয়ার্ক পাবেন। তো গাড়িগুলো দেখেন এখানে চলে সব। মাটির রাস্তা, তাই না? কিন্তু মাটি। বাহ, এখানে কিন্তু এরকম ট্র্যাক্টরও চলে। তবে যেহেতু বর্ডার সীমান্ত এবং চর, তো এই কারণে কিন্তু এখানে অনেক ধুলা। রাস্তাঘাটে যখন বড় গাড়িগুলো চলে, বিশেষ করে ট্র্যাক্টর, তো তখন কিন্তু অনেক ধুলা ওড়ে। বেসিক্যালি একটা চর কিভাবে হয় জানেন? যখন পানির স্রোত, মানে এটা কোনো একটা সময় নদী ছিল, তো ওই পানির স্রোত, নদী তো আবার মানে চেঞ্জ হয়। তো অনেক সময় কী হয়েছে, ওই পানি যাওয়ার সময় স্রোতে পলি মাটি বা বালি জমতে জমতে একসময় ওখানে ছোট ছোট গাছ হয়। তো পরে যখন চরটা খুব বড় আকার ধারণ করে, তখন এখানে বাড়িঘর করা হয়। তবে এখানকার বাড়িঘরগুলো একটু সুন্দর। বিটও আছে, মানে বাইক চলে যায়। এটাই তার মানে লাস্ট বাড়ি? এটা লাস্ট বাড়ি ভাই। এই যে সীমানা দেখা যায় কাঁটাতার, এখানে এবং হ্যাঁ, ওইখানে বসেও কিন্তু দেখা যায়। একদম লাস্ট বাড়িতে আমরা আছি। এটা হচ্ছে ভারতের রাস্তা চলে গেল। আর লাস্ট বাড়িটা কিন্তু একদম বিল্ডিংয়ের, খুবই সুন্দর। বাহ, এখানে হচ্ছে গরুর ফার্মও আছে, পানির ব্যবস্থা করা হয়েছে। এই পাশে গরু ঘাস টাস কাটা হয়। এই যে এদিকে ঘাস কাটা হয় সব কিছু। আর সামনে হচ্ছে ভারত। এমন একটা জায়গায় বসে আছি, বাংলাদেশের একদম শেষ বাড়ি। আর বসার জায়গাটা করছে দেখেন টাইলস দিয়ে, এবং আমার চাচার বাসাটা খুবই সুন্দর। এইখান থেকে ভারতের সীমানা দেখা যাচ্ছে। সব থেকে মজার বিষয় যে উনি এতটা শৌখিন যে এখানে ট্যুরিস্টরা আসে বিভিন্ন জায়গা থেকে, ওরা এখানে এসে একটু বসবে, বিশ্রাম নেবে, যার কারণে টাইলস দিয়ে এটা বানাইছে। তো আমার কেমন আছেন? আমার ভিডিও দেখাই? আমি এটা দেখে অবাক হয়ে গেছি যে আপনি আমাকে দেখেন, আমাকে চেনেন। কোন দেশের দেখছেন আমাকে বলেন তো? আমি দেখেছি ভারতে বেশি দেখবো। আমি ভারতেই পড়াশোনা করছিলাম। আমার বেটা বিদেশে ভারতে পড়ায়। বাহ, ভালো লাগলো। তারপরে কাশ্মীরে গেছিলেন। কাশ্মীর দেখছেন? আর আমার আজিজুল ভাই আমাকে চেনে না, আফসোস ভাই। হ্যাঁ, আজিজুল ভাই আমাকে চেনেই না। দেখেন লোককে নিয়ে পড়াইলে। তো এই যে এটা হচ্ছে লাস্ট বাড়ি, কিন্তু কি সুন্দর চমৎকার করে বানাইছে। এরকম একটা নান্দা আছে, ঠিক এই দিক থেকে নামলেই আপনি বর্ডারটা দেখতে পাবেন। আর এইখানে হচ্ছে গরু পোষা হয়। কি সুন্দর গরুগুলো দেখেন। আর প্রতিটা বাড়িতেই এই গরু মহিষ দেখা যায় এই শহরে। কয়টা গরু আছে চাচার? ও 3-4টা আছে। এখানে হচ্ছে 2টা। তো খাওয়ার ব্যবস্থা করছে। আর আমাদের অনেক ছেলেরা বেকার ঘোরে, ভাবে যে গরুর খামার এগুলো করলে হয়তো মানুষে কি বলবে। দেখেন এই শহরে তাদের মেইন যে জীবিকা হচ্ছে গরু। এখান থেকে অনেক টাকা তারা ইনকাম করে, পাশাপাশি কৃষি। এবং এই জমিগুলো দেখতেছেন সবই ভারতের। একসময় এই জমিগুলো আমাদের বাংলাদেশিদেরকে কন্ট্যাক্ট দেওয়া হতো, বাট এখন কোনো একটা কারণে দেওয়া হয় না। একদম সীমান্তবর্তী। এখানে হচ্ছে আপনার করলা, এই ঝিঙা, এইগুলো কিন্তু চাষাবাদ হয়। এই পাশে হচ্ছে মরিচ, এগুলো কিন্তু সব ঘেরা। আর এই যে সামনে কাঁটাতার, মানে
ওই যে ইন্ডিয়ার গাড়ি যাচ্ছে, ওরা হয়তো টল দিতেছে আর কি। তাহলে ইন্ডিয়ানদের জমি কোথা থেকে শুরু? এই যে কলা গাছ, আচ্ছা, এখান থেকে ইন্ডিয়ানদের জমি শুরু। হ্যাঁ, এই কলা গাছ দিয়ে গাছ এক সময় তো এইসব জমি আমরাই চাষ করতাম, তাই না? হ্যাঁ, কন্ট্যাক্ট দিত, কন্ট্রাক্ট দিত, কন্ট্রাক্ট দিত না কেউ কেউ নিত না, কারণ কি ওদের ঝামেলা হইতো অনেক, না? ঝামেলা মানে মেলা দূরে। এবং আসলে এই যে জমি দেখতেছেন ইন্ডিয়ানদের, এই জমির বিঘা হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। আর এই জমিটা হচ্ছে আমাদের বাংলাদেশের, এই জমির বিঘা হচ্ছে আবার 20 লাখ টাকা, মানে আমাদের বাংলাদেশে অন্যান্য। এটা যেহেতু শহর এখানে কম হবে, তো এরকম যেহেতু ওরা তো এই জমিতে বাড়ি করতে পারবে না, কিছুই না, আর বাংলাদেশে বাড়ি করতে পারবে, আরও ভালো চাষাবাদ করতে পারবে। ওকে, আমরা হচ্ছে আবার ব্যাক করতেছি। এখন এই গ্রামে আরও কিছু বাড়িঘর ঘুরবো। তবে মরিচ গাছগুলো দেখেন যে কত সুন্দর হয়েছে, যে এই চরে বাড়িঘরগুলো ঠিক এরকমই, এবং প্রতিটা মানুষের সিম্পল বাড়ি হলেও এদের কিন্তু অনেক গরু মহিষ, কৃষি আবাদ, মানে কঠোর পরিশ্রম করে। আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে মূলত গরুকে খাওয়ানোর জন্য রাখছে, গরু বা মহিষ। এই বাড়িটা দেখেন যে টিন দিয়ে ঘেরা। চরে কিন্তু অনেক সময় অনেকের প্রশ্ন যে ফিজ ভাই চরে টিউবওয়েল হয় কিনা, বা ওইখানে টিউবওয়েল পোতা যায় কিনা, কারণ অনেক জায়গায় তো নিচে পানি থাকে না। তো এইখানে হচ্ছে আপনার 120 ফিট নিচে মানে টিউবওয়েল পোতা হয়েছে, ওখান থেকে পানি আসে, এবং এটা তো খাওয়া যায় না, আয়রন নাই। আর বাড়িটা দেখেন যে কি চমৎকার, এখানে হচ্ছে কুটি আছে, এই যে একটা মানে আগের যুগে ধান বা গম রাখা হয়তো সেই কুটির কিন্তু এইখানে টিনের ঘর। আর প্রতিটা বাড়িতে হচ্ছে আপনার সোলার প্যানেল, এই যে সোলারের মাধ্যমে কিন্তু তারা বিদ্যুতের মাধ্যমে কারেন্ট, এখানে ফ্যান সব চলে, সবই চলে সোলার। খালা এখানে হচ্ছে মোবাইল চার্জ এগুলো সব হয় মানে এই সোলার প্যানেলে। হচ্ছে আপনার যে গরু পোষা হয় সেই গরুর যে গোবর, ওইটা দিয়ে কিন্তু এটাকে বানানো হয়। আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় নোনদা। মানে এখনও গ্রামগঞ্জে কিন্তু এটা পাওয়া যায়। যেসব অঞ্চলে গ্যাসের মানে সিলিন্ডার গ্যাস প্রবেশ করছে বা গ্যাসের লাইন ঢুকে গেছে, ওখানে কিন্তু আর পাবেন না। কিন্তু এখনও শহর গ্রাম বা প্রত্যন্ত এলাকা, এই গ্রামগুলোতে দেখবেন এগুলোর প্রচলন অনেক বেশি, কারণ এটা হচ্ছে বর্ষার সময় অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনার চুলাতে, মাটির চুলাতে রান্নার জন্য বেশ ভূমিকা পালন করে এটা। শুধু দেখেন যে কত, ইভেন এগুলো আপনি বিক্রিও করতে পারবেন, অনেক মানুষ কিন্তু এগুলো কেনে। এই গ্রামের মানুষের কর্মসংস্থান কি, ইনকাম সোর্স? ওই মানে আপনার গরু বাছুর পালা, মানে আবাদ পানি করা, এগুলোই মানে মানে কৃষক কি আর করে সব। আর এখানকার মেয়েরাও তো অনেক পরিশ্রমী। জি। তো এই দিক দিয়ে একটা ট্র্যাক্টর চলে আসছে, আর এই ট্র্যাক্টরগুলো তো অনেক বেশি চড়ে, এটার কারণ কি? মানে এখানে আবাদ পানি বেশি, মানে আপনার মাল মাত্রা টাইনে নিয়ে আসা, অমুক সমুক করা, মানে এখন তো মোষের গাড়ি নাই। হ্যাঁ, মাল মাত্রা টাইনে নিয়ে আসার আগে ছিল, আগে ছিল, এখন ওই মোষের গাড়ি সব বাদ, এখন হচ্ছে ট্রাক্টর আর অটো এগুলো নাই। না। তাহলে আপনার এই অঞ্চলের মেয়েরা গর্ভবতী হলে কোথায় যেতে হয়? ওই যে ট্রলি তুলে চলে গেলো, নাহলে এই ট্রলিতে? ট্রলিতে চলে গেলো, ট্রলিতে নিয়ে যাই রাজশাহীতে, ওরা সাই আর নৌকাতে করে, তাই তো? নৌকা নৌকা পার হতে হবে। আর এখানে হসপিটাল? হসপিটালে ওই যে হাতুড়িয়া ডাক্তার আছে, বুঝতে পারেন নেই, মানে কাটি কুটি গেলে গেলে মানে কষার মতো সেলাই দিয়ে দিল। আর তাছাড়া সবাইকে রাজশাহী যেতে হয়। রাজশাহী যাওয়া লাগবে। আর পড়াশোনা তো হাই স্কুল নাই? না, এই যে এখানে দেখলেন না, সব স্কুল। হ্যাঁ, এই চরে আছে? আচ্ছা, এখানে হাই স্কুল আছে একটা, স্কুল আছে, কিন্তু চরখানপুরে নাই। না। আর এগুলো সবই আবাদ, ঘাস লাগাইছে যে গরুকে খাওয়ানোর জন্য। ওরে বাবা, তো আমরা হচ্ছে একদম ভারত বাংলাদেশের শেষ সীমান্ত চর ঘুরে এখন ব্যাক করতেছি। তো এখান থেকে রাজশাহী কত, 10 কিলোমিটার হবে? 10 কিলোমিটারের উপরে যাবে, কারণ পুরো একটা মাঠ, নদী পার হইতে হবে। পিছনেই হচ্ছে চরটা। তবে এখানে নেটওয়ার্কিং যে জিনিসটা দেখলাম, দুইটা হচ্ছে টাওয়ার আছে, একটা গ্রামীণ আর একটা হচ্ছে এয়ারটেল, মানে রবি না, রবির। তো রবি কিন্তু ভালো নেটওয়ার্ক পাওয়া যায় এখানে এবং গ্রামীণে। আমরা হচ্ছে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। বাবা, এগুলো কিন্তু বর্ষার সময় সব পানিতে ডুবে যায়, তাই না? এখন হচ্ছে শুকনা, হয়তো সামনের মাসেই ডুবে যাবে। বাপরে বাপ, কি রোদের তাপ! এই চরে হচ্ছে একটা দোকান আছে,
কি এখানে চা পাওয়া যায় নাকি? দেখি চা খাই একটু। বাহ, বালির উপরে ছোট্ট একটা দোকান। ফুটবল খেলা হয় নাকি? এইসব আপনারাই খেলেন এই চরে? বাহ, ওদের বডি ফিটনেসটা দেখেন যে কত মানে ফিট, কোনো ভুঁড়ি নেই, কিছু নাই, মেদ নাই, একদম সবগুলো একই ফিটনেস। কি অবস্থা? ভালো। তো এখানেই ফুটবল খেলা হয় বিকালে? হ্যাঁ না, তো এই যে এখানে হচ্ছে চা হচ্ছে, আমি একটু দেখাই। এই যে এখানে হচ্ছে ওরা চা বানায়, তো কোনো ট্যুরিস্ট আসলে তখন হচ্ছে এখান থেকে চা বানাই দেয়। তো এটা হচ্ছে নদী, পদ্মা নদী। আমরা চরটা ঘুরে আসলাম, তো ওই চর থেকে মেয়েরা বা পুরুষেরা যখন অসুস্থ হয় এই নদী পার হয়ে রাজশাহী শহরে যায়। আমাদের চা আজিজুল ভাইয়ের সাথে, এবং এই চা খাওয়ার পরেই ভাইকে বিদায় দিয়ে দেবো এবং এই শহরবাসীকে বিদায় দিয়ে দেবো। হয়তো আর আসা হবে না 1 বছর বা 2 বছর পরে। আমি রাজশাহী লাস্ট আসছিলাম হচ্ছে কত 2022 সাল বা 23 সালের দিকে। এরপরে এখন 26 সাল, মানে কত আগে। কই দাও। এটা কি একদম অরিজিনাল গরুর দুধ চা? মানে এখানে যে গরুগুলো দেখলেন চরে চরে, ওই গরুর দুধই হচ্ছে ওরা এখানে বিক্রি করে। ও টেস্ট আছে। আজিজুল ভাই, আপনি মিস করবেন আমাকে? কি মিস করবো? মানে আমাকে মিস করবেন না, কেন মিস করবো? কেন মিস করা মানে আমাকে কি মনে পড়বে আপনার? তো মনে পড়বে না? জবর ব্যাপার, আসলেন, বেড়াইলেন, দেখা হলো, এই জিনিসটা ভালো লাগবে। একসাথে খাইলাম না, একসাথে খানো দানো সবই করনো। তাহলে আবার চলে যাবেন, এখন আবার কবে এখন আসবেন? না আসবেন না, না আসলে আপনি কি আমার সাথে বিদেশ ঘুরতে চান? নিয়ে গেলে যাবো, না নিয়ে গেলে কিরে যাবো আমি? বলুন তো, আপনি যদি নিয়ে যাচ্ছেন তাহলে আমি যাবো, তাই না? তাই না? যখন খানপুর ঘুরেছে, মাহাতে ঘুরেছে, আপনিও আচ্ছা, তো হচ্ছে আজিজুল ভাই নাকি বান্দরবনে গেছিলেন না? বান্দরবন গেছি, আলী কদম গেছি। আলী কদম গেছিল, কোনো এক ভাই নিয়ে গেছিল। তো ইনশাল্লাহ ইন্ডিয়া খুললে আমি ইন্ডিয়ায় নিয়ে যাব। ওকে, আমরা চা খেয়ে এখন নৌকার জন্য ওয়েট করতেছি, এরপরে নদীটা পার হব। তো আজকে হচ্ছে রাজশাহী শহরে স্টে করব, কালকে আমরা চাপাই নবাবগঞ্জের দিকে মুভ করতে পারি। আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি, আর আজিজুল ভাই আসছে নদীতে আমাদের ছেড়ে দিতে। তো ঠিক এই নদী পার হলেই হচ্ছে রাজশাহী শহরটা দেখা যায়, ওই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে টি বাদ, এটা এইটা ঠিক। টি বাদ, আচ্ছা এটাকে বলে টি বাদ। তো ভালো লাগলো, আবারও আসবো কখনো। আর দোয়া রইলো আজিজুল ভাইয়ের এই সুন্দর জীবনটা যেন আরও সুন্দর হয়। এইখান থেকে কিন্তু নদী ভাঙনটা শুরু হয় না? হ্যাঁ, মানে আরো ছিল, নিচে ছিল, মানে পানি বাড়লো, পানি বাড়াতে দোকানটা ওর উপরে উঠে যাবে। আচ্ছা, উঠতে উঠতে এই গাছতলা পর্যন্ত যাবে, তারপরে তখন একবার গ্রামে। একদম গ্রাম ভেঙে যায়? না না, গ্রামে চলে যাবে সব দোকান। আচ্ছা, এই দোকান গ্রামে চলে যায়, তখন এই নদী আরো বড় হয়ে যায়। হ্যাঁ, একেবারে পুরাটাই হয়ে যাবে একবারে। ওই যে যে গাছগালা দেখছেন, গাছের ললিও তো ডুবে যাবে পানি। দেখ, দোয়া করবেন। অনেকক্ষণ সারাদিন থাকলাম, অনেক মিস করব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, কথা হবে। আমরা হচ্ছে নৌকায় উঠলাম, এত রোদ ভাই, এত টায়ার্ড গরম। প্রচুর। মানে এই শেষ গ্রাম, মানে সীমান্তের চরটা ঘুরে অনেক ক্লান্ত, এত রোদ ছিল। চর মাজার দি। হ্যাঁ, চর মাজারদি নামটা মানে খুবই কঠিন। এবং ওরা বলতেছে যে এই নদীতে নাকি কুমিরও থাকে, একবার নাকি কুমির আসছে, পরে আবার নাকি এটা ইন্ডিয়ায় চলে গেছে কুমিরটা। আমরা হচ্ছে এখন পদ্মা নদী পার হচ্ছি, এবং এই যে নদীটা ভারত থেকে আসতেছে এবং রাজশাহী শহরের পাশ দিয়ে কিন্তু চলে গেল। এই পাশ থেকে পুরো শহরটাই দেখা যায়, এত সুন্দর এই রাজশাহী শহর। এই শহরের প্রেমে পড়লে আপনাকে বারবার আসতে হবে। আমরা হচ্ছে নদী পার হয়ে শহরের ভিতরে প্রবেশ করতেছি। জাস্ট রাস্তাটা দেখুন, এটা হচ্ছে সার্কিট হাউস রোড। বামে হচ্ছে সার্কিট হাউস, আর সামনের রোড। যে ভাই, এই রোডে আপনি খাবার রেখে খাবার খাইতে পারবেন, এত পরিষ্কার। যে দেখেন, একটা পলিথিন নাই, কোনো নোংরা নাই, কিচ্ছু নাই। বাট গরু, ভাই গরু ঢুকতেছে সার্কিট হাউসে। আল্লাহ, অসম্ভব সুন্দর একটা শহর হচ্ছে এই রাজশাহী। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারাদিন চরগুলো ঘুরছি, সাথে ছিল আজিজুল ভাই এবং সাকিব ভাই। বিশেষ করে সাকিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ। উনি হচ্ছে রাজশাহীতে আনছে এবং আমাকে ঘুরাই ঘুরাই দেখাচ্ছে। তো নেক্সটে কোথায় যাওয়া হবে? চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, নেক্সটে চাঁপাইনবাবগঞ্জ আসতেছি। কমেন্ট করেন, দেখা হবে। আল্লাহ হাফেজ ভাই, টাটা।